আলহামদুলিল্লাহ আমি এখন হসপিটাল তো একবারও ভর্তি হই নাই। আমার আসার কথা ছিল ৬ মাস পর আমাকে দেখা করার কথা বলতে হয়েছিল। কিন্তু আমি আমার নিজের একটা প্রাইভেট জব করি, যার কারণে আসতে পারি নাই। আপনি কি চাকরি করতে পারতেছেন এখন? জি, এখন আমি সম্পূর্ণরূপে মোটরসাইকেল চালিয়ে চাকরি করতেছি এবং ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। আর ঔষধও এরকম খাওয়া লাগে না? না। আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন। আমরা নিয়মিত একুট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াটাইটিসের বিভিন্ন জটিলতা নিয়ে কথা বলি, চিকিৎসা দেই এবং যাতে এই রোগগুলা না হয় সেজন্য কি করণীয় সে বিষয় নিয়েও কথা বলি। আজকে আমার চেম্বারে একজন রোগী এসেছেন, নাম মকসেদুল ইসলাম। কাগজপত্র ঘেটে দেখলাম যে 2 বছর আগে আমি ওনার প্যানক্রিয়াসের সার্জারি করেছিলাম। আমরা একটু ওনার কাছ থেকে শুনবো যে কেন অপারেশনটা করেছিলাম, ওনার কি কি সমস্যা ছিল, তারপরে এটা নিয়ে আমরা আরো কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মকসেদুল সাহেব, আপনি এখন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। এখানে বিগত কাগজগুলো আমার হাতে দিয়েছেন, সেখানে দেখছি যে 2 বছর আগে আপনার প্যানক্রিয়াসের সার্জারি করেছিলাম। জি, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কেন আমরা অপারেশনে গেলাম, আপনার অপারেশনের আগে কি কি সমস্যা হয়েছিল? জি, আমার প্রথম দিক থেকে পেটের ভিতরে শুধু ব্যথা থাকতো। ব্যথা থাকা অবস্থায় আমি আমার বাড়িতে পটুয়াখালীতে বিভিন্ন ডাক্তার দেখাই। বিভিন্ন ডাক্তার দেখানোর পর তারা ব্যথার ঔষধ দেয়। ব্যথার ওষুধ দেওয়ার পর কোনো সারে না। এরপর আমি একবার পিজি হসপিটালও দেখাই। পিজি হসপিটালে দেখানোর পর তারা বলতেছে যে প্যানক্রিয়াসের পাথর হয়েছে। পাথর হয়েছে, ভর্তি হওয়া লাগবে। তা ভর্তি হওয়ার জন্য ওখানে বিভিন্নভাবে ট্রাই করি, কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছিলাম না। একবার ভর্তি করছিল আমাকে গ্যাস্ট্রোলজিতে। তারা আবার বলছে যে না, এখানে হবে না, আপনি সার্জারিতে ভর্তি হওয়া লাগবে। সার্জারিতে আর সুযোগ না পাওয়ার পরে অনলাইনের মাধ্যমে নাম্বার পাই আপনাদের। আচ্ছা, একটু আপনাকে জানতে চাই যে ব্যথার যে কথা বললেন, এই ব্যথাটা কয়দিন পর পর আপনার উঠতো? এটা 1 সপ্তাহ 15 দিন ওষুধ খাওয়া বাদ দিলি, রোলাকটেন ওইগুলো যতদিন খাইতাম ততদিন সুস্থ থাকতাম। ওটা বাদ দিলি আবার ফিরে ব্যথা শুরু করতো। আপনি অপারেশনের আগে হসপিটালে মোট কতবার ভর্তি হয়েছিলেন? 7-8 বার। 7-8 বার ভর্তি 7-8 বার হয়েছেন? ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার আর রোলাক প্রায় খেয়ে যেতেন? হ্যাঁ, রোলাক ইনজেকশন পর্যন্ত আমার মানে গেছিল। মানে মাঝামাঝি রোলাক ইনজেকশন দিত? এটা ব্যথা তো প্রথম দিকে রোলাক ট্যাবলেট হইতো, কিন্তু পরবর্তীতে আর ট্যাবলেটে ধরতো না, তারপরে ইনজেকশন আপনি কি জানেন না যে লম্বা সময় ধরে কিটোরোলাক এই ইনজেকশন বা ট্যাবলেট খেলে কিডনি নষ্ট হতে পারে? এটা কি আপনি জানতেন না? এর চেয়েও বেশি সমস্যা ছিল যে ব্যথার যে দাহটা যার আছে সেই স্যার বুঝে যে আসলে ব্যথাটা কত মাত্রার থাকলে ওই কিডনি নষ্ট হোক কি না হোক এই চিন্তা আপনি আর জানেন থাকে নাই। আচ্ছা, আমরা যে 2 বছর আগে আমরা আপনার অপারেশন করেছি, আপনি কি মনে করতে পারেন কি অপারেশন করছিলাম? জি, এই অপারেশনটার আগেও আমি আপনার এখানে আসছি। আসার পরে আপনার দেখাইছি। দেখানোর পরে আপনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, এমআরসিপি করাইছিলেন। জি জি। সে করানোর পরে পূর্ণভাবেই ওখানে ধরা পড়ছে যে আমার ক্রনিক প্যানক্রিয়াস, অর্থাৎ প্যানক্রিয়াসে পাথর হয়েছে। এটা অপারেশন ছাড়া হবে না। তো অপারেশনের প্রস্তুতি নেই। অপারেশনের প্রস্তুতি নেওয়ার পরে অপারেশনের করানো হয়। এখান থেকে করানোর পর আমি এখন সুস্থ আছি। অপারেশনটা করানো হয়, আমার কথা ছিল যে বাইপাস করার কথা ছিল, কিন্তু ওখানে অপারেশন থিয়েটার গিয়ে ওখানে সমস্যা আরো জটিল আকারে ধরা পড়ে, যার কারণে ধলা কলিজা সহ ওখান থেকে আমার কেটে অপারেশন করানো, মানে প্যানক্রিয়াসের অংশবিশেষ ফেলে দিয়ে তার বাইপাস করানো হয়। শেষ প্রশ্ন, এই যে 2 বছর ধরে আপনার অপারেশন করলাম, এর আগে আপনি নিয়মিত কিটোরোলাক ট্যাবলেট এবং ইনজেকশন নিতেন। জি জি। প্রতি সপ্তাহে ব্যথা হতো, মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতেন। এই 2 বছর অপারেশনের পরে এই 2 বছরে আপনি মোট কয়বার হসপিটালে ভর্তি হয়েছেন? জি না, আলহামদুলিল্লাহ আমি এখন হসপিটাল তো একবারও ভর্তি হই নাই। আমার আসার কথা ছিল 6 মাস পর আমাকে দেখা করার কথা বলতে হয়েছিল, কিন্তু আমি আমার নিজের একটা প্রাইভেট জব করি, যার কারণে আসতে পারি নাই। আপনি কি চাকরি করতে পারতেছেন এখন? জি, এখন আমি সম্পূর্ণরূপে মোটরসাইকেল চালিয়ে চাকরি করতেছি এবং ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। আর ঔষধও এরকম খাওয়া লাগে না? না, ঔষধও খাওয়া লাগে না। আমি কিছু সাপ্লিমেন্ট তো আমরা দিয়ে থাকি, সেটা খান তো? না, সেটাও বন্ধ করে দিয়েছেন? 2টা ঔষধ দিয়েছেন যে চলবে। একটা হলো আমার ডায়াবেটিস, আর একটা হলো ওই হজম শক্তি বৃদ্ধির জন্য যেটা সুজেন, ওই 2টা আমি কন্টিনিউ করে যাইতেছি। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সরাসরি একজন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীর কাছ থেকে শুনলেন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে আসলে কোন ধরনের সমস্যা হয়। যে পেটে ব্যথা থাকে, সময়ের সাথে সাথে ব্যথার মাত্রা বাড়তে থাকে, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয়। আমরা বিভিন্ন মেডিকেশন দিয়ে থাকি, তবে খুব বেশি ব্যথার ওষুধ আমরা কখনোই খেতে বলি না, বিশেষ করে NSAID যেগুলো খেলে কিডনির সমস্যা করতে পারে। কিন্তু আমরা এটাও দেখেছি যে রোগীর যখন ব্যথা হয়, কোন ঔষধ তার কিডনি ড্যামেজ করবে কি সেটাও তারা চিন্তা করে না, যেহেতু তারা দ্রুত ব্যথা কমাতে চায়। রোগী একটা কথা খুবই গুরুত্ব দিয়ে বলেছিলেন যে অপারেশন করার সময় তাদের বা আমাদের প্ল্যান ছিল প্যানক্রিয়াসের যে নালী বরাবর কেটে
স্টোনগুলো বের করে খাদ্যনালী নিয়ে একটা বাইপাস করে দেওয়া। কিন্তু অপারেশনের সময় আমরা একটু ভিন্ন বা মডিফাইড সার্জারি করেছি। প্যানক্রিয়াসের নালী কেটে বাইপাস তো করেছি, পাশাপাশি প্যানক্রিয়াসের যে 4টা অংশ, হেড, নেক, বডি, টেইল রিজিয়নটা আমরা ফেলে দিয়েছি। টেইলের সাথেই লাগানো থাকে রোগী যেটা বলছিল ধলা কলিজা অর্থাৎ স্প্লিন বা প্লিহা, ওটাও আমরা ফেলে দিয়েছি। এই যে মডিফাইড পদ্ধতি, এটি মাঝে মাঝেই আমাদের করতে হয় রোগের মাত্রা এবং রোগীর অবস্থা চিন্তা করে। যেটা করলে রোগীর ভালো হয় সেটাই আমরা করে থাকি। আপনারা সবাই জানেন যে এই ধরনের বড় সার্জারি অবশ্যই একটি টিম নিয়ে করা হয়। AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জিক্যাল টিমে 9 জন হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন আছেন। আমি এই টিমের নেতৃত্বে থাকি। বাট আমার অন্য যারা প্রত্যেকেই MS ডিগ্রিধারী এবং তারা আমার সাথে থেকেই সার্জারিগুলো করে থাকেন। এই পেশেন্টের যখন সার্জারি করেছিলাম তখন এই টিমে উপস্থিত ছিলেন AMZ হেপাটোবিলিয়ারি সার্জারির কনসালট্যান্ট ডাক্তার ইমরান হোসেন। আমি একটু ইমরানের কাছে জানতে চাবো, আমরা কেন শুধু বাইপাস না করে প্যানক্রিয়াসের অংশবিশেষ ফেলে দিলাম, পাশাপাশি স্প্লিন কেন ফেলে দিলাম? ধন্যবাদ স্যার। আমি এই অপারেশনের সময় ছিলাম। আমরা যখন অপারেশন করতে যাই, প্রথমে আমাদের প্ল্যান ছিল শুধু বাইপাস করে দেওয়া, ওপেন করে পেট ওপেন করার পরে যখন আমরা পেটের ভিতরে ঢুকে প্যানক্রিয়াসটা দেখি যে প্যানক্রিয়াসের বডি যে অংশটুকু আছে তার দূরবর্তী অংশ এবং দূরবর্তী বলতে টেইল যে অংশ, টেইল যে রিজিয়নটা আছে সেখানে একটা আমাদের কাছে সন্দেহযুক্ত অংশ মনে হয় এবং সেই অংশটুকু ফুলে রয়েছে, মানে টিউমার মনে হচ্ছে। হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা যখন প্যানক্রিয়াসের নালীটা ওপেন করি বা খুলে ফেলি তখন দেখতে পাই এই বডি এবং নেকের কাছাকাছি একটা জায়গায় একটা স্ট্রিকচার আছে, মানে ওই জায়গাটা নালীটা বন্ধ হয়ে গিয়েছে। ফলে আমরা ওই বন্ধ হওয়ার পরবর্তী অংশের যে পাথরগুলো থাকে সেগুলো বের করে আনা আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই দূরবর্তী অংশ বডির এবং টেইল যে অংশটুকু আছে প্যানক্রিয়াসের, এটা আমরা কেটে ফেলবো। তো এটা কেটে ফেলতে যে প্রথমে আমরা চেষ্টা করি যে তার যে ধলা কলিজা বা অনেকে প্লিহা বা স্প্লিন যেটা বলি আমরা, সেটাকে রেখে আসতে। কিন্তু আমরা অপারেশনের প্রসিডিউর যতই অগ্রসর হই তখন আমরা দেখতে পাই যে ওটাকে আসলে সেভ করা সম্ভব হয় না। ফলে পরবর্তীতে আমরা ওনার প্যানক্রিয়াসের দূরবর্তী অংশ, বডির যে অংশটুকু আছে এবং টেইল অংশটুকু সহ, মেডিকেলের ভাষায় বলা হয় ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। হ্যাঁ, ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি আসলে বেসিক্যালি এই অংশটুকু একটু মডিফাইড করা। যে আমাদের বইপত্রের ভাষায় যে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি বলা হয় অতদূর পর্যন্ত প্যানক্রিয়াটেক্টমি স্যার আসলে করা হয়নি। এই রিলেভেন্ট আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যখন আমরা সার্জারি করি, আমার হসপিটালে তো সবচেয়ে বেশি প্যানক্রিয়াসের সার্জারিটা আমরা আমাদের টিমটা করে থাকে। তুমি দেখেছো যে পেশেন্টের সাথে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যে বিষয়গুলো নিয়ে বলি যে আমরা এই অংশটুকু ফেলে দিব বা শুধু ড্রেনেজ বা প্যানক্রিয়াসের নালী কেটে পাথরগুলো বের করে দিয়ে শুধু একটা বাইপাস করে দিব, কিন্তু অনেক সময় আমরা মডিফাইড পদ্ধতিতে করে আসি। তোমার এই বিষয়ে অবজারভেশন কি, যে এই করাটা তুমি কি দেখলা যে এর রেজাল্ট কেমন হয়? দীর্ঘদিন স্যার আপনার সঙ্গে কাজ করার সুবাদে আমি যে মডিফাইড সার্জারি যেগুলো দেখেছি সেগুলোর আউটকাম আমার পেশেন্ট ফলো আপ এই পর্যন্ত আমি মোটামুটি 20টার বেশি এরকম হবে বা তারও বেশি হবে এবং তাদের আউটকাম এক্সিলেন্স। যেমন আমাদের এই পেশেন্টটাই তার একটা বাস্তব প্রমাণ যে আমরা ওনার ফেব্রুয়ারি মাস 2024 সালে এই অপারেশনটি করেছি। এরপরে উনি এই প্রথম আমাদের কাছে আসছে, তারপরে কোনো সমস্যা নাই, শুধু ওনাদেরকে ফলো আপে থাকতে বলা হয়েছিল, সেই ফলো আপের কারণেই শুধু উনি আজকে। আমরা আরেকটা মডিফাইড পদ্ধতি প্রায় করে থাকি, ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি, স্প্লেনেক্টমি, এটা তো প্রায় 20টার বেশি করেছি। বাট একটা আরো বড় অপারেশন আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, প্রায় 37 জনের এক্ষেত্রে করেছি। যে এই যে প্যানক্রিয়াসটা দেখা যাচ্ছে, হয়তো বা কথা ছিল যে প্যানক্রিয়াসের নালীটা কেটে স্টোন বের করে একটা বাইপাস, কিন্তু অপারেশন করতে গিয়ে অনেক সময় আমরা এমন পেয়েছি যে প্যানক্রিয়াসের হেড রিজনে একটা টিউমারের মতো, অনেকটা ক্যান্সারের মতো। তখন আমরা একটা বড় অপারেশন করে থাকি যেটাকে বলা হয় হুইপলস প্রসিডিউর, অর্থাৎ প্যানক্রিয়াসের হেড এবং নেকটুকু ফেলে দিই, পাশাপাশি পিত্তথলি, পিত্তনালী এবং ডিউডেনাম এটা ফেলে দিয়ে 3টা বাইপাস করে দিয়েছি। এরকম তুমি প্রায় প্রতিটি সার্জারি দিয়েছিলে প্রায় 37 জন রোগীর আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের হুইপলস সার্জারি করেছি এবং সেই 37 জনের মধ্যে 5 জনের প্যানক্রিয়াসের হেড রিজনে ক্যান্সার প্রমাণিত হয়েছে, অর্থাৎ যখন বায়োপসি করতে দিয়েছি ক্যান্সার এসেছে। সুতরাং তোমার কি মনে হয় যে এই যে অপারেশনের ফিল্ডে গিয়ে ইনস্ট্যান্টলি আমরা যে মডিফিকেশন করি সেটা কতটুকু রোগীর জন্য ইফেক্টিভ বা যৌক্তিক মনে করছো? আসলে স্যার আমরা এই প্যানক্রিয়াসের যে অপারেশনগুলো করি আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টের সঙ্গে যে কথাগুলো বলে থাকি যে আমরা শুধু বাইপাস করে দিব, সেটা খাদ্যনালীর সঙ্গে হতে পারে অথবা পাকস্থলীর সঙ্গে হতে পারে, কিন্তু আমরা অপারেশন ফিল্ডে যখন আমরা যাই তখন দেখতে পাই অনেক সময় যে প্যানক্রিয়াসের হেডটা এত বেশি ইনফ্লামড অবস্থায় থাকে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সিবিডি পিত্তনালী নিচের অংশ চিকন থাকে, তখন সেক্ষেত্রে আমরা অন্য একটা সার্জারি করে থাকি ইউজুয়ালি, যেটা সচরাচর করা হয় না, কেননা এটা করা অনেক বেশি
ডিফিকাল্ট, কিন্তু আমি এখানে দীর্ঘদিন কাজ করার সুবাদে আপনার সঙ্গে প্রায় 30টার বেশি এরকম সার্জারি আমরা দেখেছি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট তাদেরকে আমরা হুইপলস প্রসিডিউর করেছি, এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের এর মধ্যে 5 থেকে 6 জন রোগীর সেইটা আমরা না মানে অপারেশন করার পরে মাংস পরীক্ষার রিপোর্টে আবার ক্যান্সার এসেছে। এবং বাকি যে পেশেন্টগুলো আমরা করেছি তার মধ্যে সব পেশেন্ট যারা ফলো আপে আমাদের কাছে আসছে এ পর্যন্ত, তাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ব্যথা নিয়ে তাদের কোনো কমপ্লেইন নাই। কিন্তু এবং অসাধারণ আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আমরা যেসব পেশেন্টের এই হুইপলস অপারেশনগুলো করেছি তাদের অপারেশন করার আগে বেশিরভাগ ক্ষেত্রে 20 থেকে 25 বারের বেশিও তারা হসপিটালে ভর্তি হয়েছে। আমার মনে পড়ে যে লাস্ট যার হুইপলস করেছি উনি 100 বারের বেশি হসপিটালে ভর্তি হয়েছে। সুতরাং এই মডিফিকেশনগুলো অত্যন্ত যৌক্তিক, যেহেতু আমরা যে টিম সকলের সম্মিলিত যে সিদ্ধান্ত যেটা রোগীর জন্য বেটার হবে সেজন্যই আমরা এটা করে থাকি। আমি একটু শেষ করতে চাই একটা পিকচার দেখানোর মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে পাতার মতো যে অর্গানটা দেখছেন বেসিক্যালি এটা হচ্ছে প্যানক্রিয়াস। এটা ঠিক পাকস্থলীর পিছনে এবং নিচের দিকে থাকে। এটা যখন বারবার ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যত সামনের দিকে এগোতে থাকে প্যানক্রিয়াসের যে মাংস সেগুলো শুকোতে থাকে, অর্থাৎ অ্যাট্রোফাইড হয়। অন্যদিকে প্যানক্রিয়াসের যে নালী, সাধারণত একটা প্যানক্রিয়াসের নালী 2 মিলিমিটার থাকে, এটি সময়ের সাথে সাথে মোটা হতে থাকে। কারো 5 মিলিমিটার, 7 মিলিমিটার বা আরো বেশি 10, 15, 20। যখন নালী মোটা হয় তখন এই নালীর ভিতরে পাথর হওয়া শুরু করে, তখন রোগীদের পেইন বা ব্যথার মাত্রা অনেক বেশি বাড়তে। সাধারণত ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা হলো প্যানক্রিয়াসের নালীটা লম্বাভাবে কেটে সকল স্টোনগুলো বের করে, উদাহরণস্বরূপ বলতে পারি আপনারা অনেকে সিম দেখেছেন, সিমের ভিতরে দানা বা বিসি থাকে, সিমটা পাঠালে পরে যেভাবে বিসিগুলো বের হয়ে আসে ঠিক প্যানক্রিয়াসটাও এরকম। প্যানক্রিয়াসের নালীটা যখন আমরা কাটি সিমের মতো আলাদা হয়ে যায়, স্টোনগুলোকে দানার সাথে তুলনা করতে পারেন, দানাগুলো বের হয়ে আসে। সেই এক্সপোজড বা প্যানক্রিয়াসের বের হওয়া নালীটাকে একটা খাদ্যনালী এনে জোড়া লাগাই দিই, যাতে ভবিষ্যতে যদি স্টোন হয় সেটি খাদ্যনালীর সাথে বের হয়ে যায়। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এই অপারেশন করতে গিয়ে আমরা অনেক সময় শুধুমাত্র প্যানক্রিয়াসের পাথর বের করলেই হয় না, যেটা ডাক্তার ইমরান বারবার উল্লেখ করেছে যে আমরা অনেক সময় মডিফিকেশন করে থাকি। এই দেখছেন যে প্যানক্রিয়াসের 4টা অংশ, হেড, নেক, বডি, টেল। আমরা অনেক ক্ষেত্রে এমন করি যে এই টেলটুকু পুরো ফেলে দেই, আর এই রেখে আসা প্যানক্রিয়াসের নালীটা কেটে স্টোন বের করে এই জায়গার সাথে বাইপাস করে দিই। আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে এদিকটা রেখে দেই কিন্তু হেড রিজিয়নটা এইটুকু ফেলে দেই, এইটুকু ফেলে দিয়ে রেখে আসা প্যানক্রিয়াসের নালীর সাথে খাদ্যনালীর বাইপাস করে দিই। শুধু তাই না, এই যে প্যানক্রিয়াসের পেইন যে নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, অর্থাৎ সিলিয়াক প্লেক্সাস এখানে থাকে, সেটা আবার আমরা ব্লক করে দেই 100% অ্যাবসলিউট অ্যালকোহল দিয়ে। তাহলে আমরা দেখেছি আমাদের যে অবজারভেশন, এই যে মডিফিকেশন সার্জারির, এটা রোগীর লাইফস্টাইল অনেক উন্নত করে, পেইন একেবারে হয় না বললেই চলে, এবং তারা কম্পারেটিভলি যে ট্রেডিশনাল সার্জারি করার পরে তাদের যে আউটকাম তার থেকে অনেক বেশি ভালো আউটকাম থাকে। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন, বেসিক্যালি ভিডিওটি অনেক লম্বা, কিন্তু লম্বা হলেও যারা ধৈর্য নিয়ে দেখছেন তারা অনেক বিষয় জানতে পেরেছেন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে উপসর্গ কি কি ধরনের চিকিৎসা নেওয়া হয়। একজন রোগীর কাছ থেকে সরাসরি শুনলেন যে অপারেশনের পরে তাদের আউটকাম কেমন হয়, একজন কনসালটেন্টের কাছ থেকে শুনলেন কেন আমরা এই ধরনের মডিফিকেশন করি। তবে যে বার্তা দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই, যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে 80% ক্ষেত্রেই অপারেশন দরকার হয় না, কিছু কিছু রোগের ক্ষেত্রে ইআরসিপি দরকার হয়, কিছু কিছু রোগীর ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। আপনি যে পদ্ধতিতেই চিকিৎসা নেন না কেন কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা মেনে চলতে হবে। সেটি হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা কখনোই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, অ্যালকোহল খাওয়া যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে। সেকেন্ড, যে খাবারে কোলেস্ট্রল বা তৈলের পরিমাণ বেশি, সহজ ভাষায় আমি বোঝানোর জন্য এরকম বলি, গরুর মাংস, খাসির মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, ডিমের কুসুম বা ডুবো তৈলে তৈরি করা খাবার যেমন সিঙ্গারা, সমুচা, বার্গার, চিকেন ফ্রাই, এই খাবারগুলো খাওয়া যাবে না। তাহলে সে খাবে কি? যে সবজিতে পানির পরিমাণ বেশি, যেমন লাউ, শসা, পেঁপে, কাঁচকলা, ঝিঙ্গে, দুন্দুল, মিষ্টি কুমড়া এবং শীতকালীন সকল সবজি, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, এই সবজিগুলো বেশি করে খাবে। সেটা এই সবজিটা নিরামিষ অথবা নিরামিষ সহযোগে খেতে পারে। সেটা কিরকম? এই সবজিতে সব ধরনের মাছ অথবা মুরগি দিয়ে রান্না করতে পারবে, তবে সব সময় কাঁচামরিচ দিয়ে রান্না করবে, এবং রান্না করার পরে তরকারির রংটা সাদা কালার থাকবে।
বেশি মশলা দেওয়া যাবে না এবং কখনই পেট ভরে খাবে না, সবসময় পেট ফাঁকা রেখে বা খালি রেখে খাবে, অর্থাৎ অল্প করে বারবার খাবে, 3 বারের খাবার ভাগ করে 4 বার 5 বার প্রয়োজনে 6 বার খাবে। তাহলে দীর্ঘদিন ধরে তাদের প্যানক্রিয়াস বেশি ভালো থাকবে, তাকে অস্বস্তি দিবে না। অনেকেই মনে করেন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের আমি একটা অপারেশন করেছি বা ইআরসিপি করেছি, এখন আমি কেন নিয়ম মেনে চলব? সমস্যাটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেহেতু একটা দীর্ঘমেয়াদী রোগ, এটি কিন্তু সময়ের সাথে সাথে সামনে থেকে এগোতেই থাকবে, কিন্তু এই ধরনের নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে আপনার প্যানক্রিয়াস অনেক বেশি ভালো থাকবে। আপনি যে পদ্ধতিতেই চিকিৎসা যান না কেন, চিকিৎসা তো নিয়েছেন, পাশাপাশি আমরা যে সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি সেই সাপ্লিমেন্টগুলো নিতে হবে এবং যে খাবারগুলো নিষেধ করেছি সেগুলো পরিহার করতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।